চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। এই সমান না যাওয়া অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ অনুব্রত মণ্ডলের দিন কিন্তু আজ খুব ভালো যাচ্ছে না আজকাল। উনি অতীতে তিহার যাত্রায় গিয়েছিলেন, সেই তিহার যাত্রা থেকে ফিরে এসেছেন। ইংরেজিতে একটা কথা রয়েছে পিলগ্রিমেজ, যারা এই ধরুন অনেকে বৃন্দাবনে যান, এই যে তীর্থযাত্রা, ওই তীর্থযাত্রার মতনই কি অনুব্রত মণ্ডল তিহার যাত্রায় গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই কি তার যে চেতনা সেটা ফিরেছে, আধ্যাত্মিকতা বেড়েছে? নইলে যে অনুব্রত মণ্ডল অকথ্য ভাষায় একজন থানার আইসিকে, বোলপুরের থানার আইসিকে এইভাবে গালিগালাজ করে, সেই অনুব্রত মণ্ডল যিনি অতীতে বাড়ি ভাঙচুর করার কথা বলেন এবং সময় বেঁধে দেন, কার্যত চড়াম চড়াম সেই নকুলদানা গুড় বাতাসা, এই অনুব্রত মণ্ডল আজ কি বলছেন? মিছরি দানার কথা। এ অনুব্রত চেহারায় এক, কিন্তু চরিত্রে আলাদা। তাকে যখন প্রশ্ন করা হয় যে এমন পরিবর্তন কে আনলো, তিহার নাকি সেই পুলিশ অফিসারকে যে তিনি অতীতে বহু গালিগালাজ করেছেন তার ফলই এটা, তখন এই অনুব্রত মণ্ডল বলছেন, কে বলেছে দম নেই? আমি কাপুরুষ নই, নইলে বিজেপিতে যেতাম, আমায় জেল খাটতে হতো না। অনুব্রত মণ্ডল সেই আগের অনুব্রত মণ্ডলই রয়েছে, এমনটা অনেকেই বলছেন। কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে সভায় বক্তৃতা, আপনারা এখন নিশ্চিতভাবে অনুব্রত মণ্ডল কেন্দ্রিক কোনো রকমের যে হেডিংস সেগুলো কিন্তু দেখতে পান না। তার যে অতীতের কুকথার রাজনীতি সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না বর্তমানে দাঁড়িয়ে। আবার কতদিনে তার সেই ভাবমূর্তি আবার ফিরে আসবে সেটাও অনিশ্চিত, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি বরাবরেরই একটা অনিশ্চয়তার মধ্যে থাকে এবং সেখানে রাজনীতি তো সম্ভাবনার শিল্প, এটা বারংবারই বলা হয়। তাহলে অনুব্রত মণ্ডল কোন সার? তিনি তো যখন তখন গিরগিটির মতো রং বদলাতে পারে। কিন্তু শুরুটা হয়েছিল সেই গরু পাচার মামলা দিয়ে। অনুব্রত মণ্ডলকে 2021 সালের আগস্ট মাসে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় টালবাহানা চলছিল। আপনারা জানেন পশ্চিমবঙ্গের নেতাদের মধ্যে একটা চালাকি বুদ্ধি রয়েছে, কিছু হলেই আমার না খুবই অসুস্থতা লাগছে, তাই আমি একটুখানি হসপিটালে গিয়ে ঘুরে আসি। এই ধরুন গতকালকেরই একটা খবর আপনাদের সামনে রাখলাম। সুজিত বসু বলছেন আমি খুব অসুস্থ, তাই আমার ছেলেকে পাঠিয়েছি আমি ইডির কাছে। অথচ তিনি তার পরদিনই হসপিটাল থেকে বেরিয়ে এসে একটা শোভাযাত্রায় বেরিয়ে পড়েছেন ঢাকঢোল সহ, নির্বাচনী প্রচার করছেন সকাল সকাল। তাহলে বুঝতে পারছেন এনাদের মধ্যে মোরাল মানে নৈতিকতার কোনো বালাই আছে বলে মনে হয় না। সেই একই রকমভাবে অনুব্রত মণ্ডল একেবারে কলকাতায় পৌঁছে যেতেন যে আমার খুব অসুস্থতা রয়েছে, তাই আমি এখন হাজিরা দিতে পারছি না, আমাকে এখন গ্রেপ্তার করা যাবে না। কিন্তু 2021 সালের আগস্ট মাসে তাকে গ্রেপ্তার করা হলো, কিছুদিন জেলে রাখা হলো, তারপরে তার তিহার যাত্রা হলো। 2023 সালে তাকে তিহারে নিয়ে যাওয়া হলো এবং 2024 সালের জুলাই মাসে তিনি ছাড়াও পেয়ে গেলেন। ছাড়া পাওয়া ভুল বলা হবে, জামিন পেলেন। সেই সুবাদে সুপ্রিম কোর্ট যখন তাকে জামিন দিল তিনি কিন্তু বেরোলেন না সঙ্গে সঙ্গে, তাকে বেরোনোর সুযোগ দেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসে। তিনি বাইরে বেরিয়ে আসলেন। বাইরে বেরোনোর পর তিনি দেখছেন তার কাছে অনেকগুলো মুখ চেনা চেনা লাগছে, কিন্তু সেই চেনা মুখগুলো যেন তাকে চেনেনি না এমন ভাব করছেন। মানে একে তো আমরা চিনি না। তার নিজের কর্মীরাই তাদের সঙ্গে এমন আচরণ করতে শুরু করে। সেই দেখে হয়তো অনুব্রত মণ্ডলের খুব বেশি হয়তো ভালো লাগেনি, কারণ এহেন ডাকাবুকো নেতা যিনি অতীতে পুরো বীরভূম জুড়ে দাপিয়ে বেরিয়েছেন, তার এহেন পরিস্থিতি দেখে অনুব্রত মণ্ডলই বোধহয় কোথাও না কোথাও একটা ওই ডিপ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছিল না তো। তার উপরে আবার গোদের উপরে বিস্ফোরা, যেটা বলা মানে কাজল শেখের আবার একটা নতুন করে উত্থান, সেটা তো ওই অনুব্রত মণ্ডলকে আরও পিছের দিকে ঠেলে দিচ্ছে। তার আধিপত্য ক্রমশই যেন লুণ্ঠিত হচ্ছে কোনো শেখের দ্বারা। সেই কাজল শেখ বর্তমানে দাঁড়িয়ে একটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। অনুব্রত বাবু নাকি আশা করছেন যে উনি যদি প্রার্থী হিসেবে জিতে যান তবে দেখা গেল মাননীয় ক্ষমতায় আসলো এবং উনি প্রতিমন্ত্রী হলেন, তবে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল আবারও তার পুরনো বীরভূমের সাম্রাজ্য ফিরে পাবেন এবং হয়তো বা তাকে আবারও সেই পুরনো ফর্মে দেখা যেতে পারে।
কিন্তু মাননীয় সরকার গঠন করবেন, এটা একটা বিরাট বড় প্রশ্নের কিন্তু সম্মুখীন হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে। আপনাদের গতকালকেই বলছিলাম যে আজ সোমবার একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ সুপ্রিম কোর্ট একটা ঘোষণা করতে চলেছেন, একটা শুনানি হতে চলেছে, যেটা অনেক এসআইআর এর সঙ্গে যুক্ত মানুষ যারা রীতিমতো ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের আবেদন গ্রাহ্য হয়েছে এবং তাদের নামও নাকি ওঠার সম্ভাবনা রয়েছে। যদি উঠে যায় তবে কি তারা ভোটটা দিতে পারবেন? সব থেকে বড় প্রশ্ন। এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন প্রতিটি নিউজ চ্যানেলে এসআইআর এর যে বর্তমানে শুনানিটা হলো, সেই শুনানির খবর দেখানো হচ্ছে। তার কিছুটা জিস্ট মানে সার সংক্ষেপ আপনাদের সামনে রাখার চেষ্টা করব। দেখুন, প্রায় 34,35,174 জন ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। দেখা যাচ্ছে যাদের নাম বাদ গিয়েছে তাদের সংখ্যার চেয়েও বেশি সংখ্যা এই ট্রাইব্যুনালে আবেদন করছেন। আর এই যে আপনাদের ডেটাটা বললাম যে 34,35,174 জন, এই যে আবেদনটা হয়েছে এটা মূলত 11 তারিখ পর্যন্ত হয়েছে। এবার শ্যাম দিভান, আপনারা জানেন সেই শ্যাম দিভান সুপ্রিম কোর্টে একটা রিকোয়েস্ট করেন, মানে অনুরোধ করেন যে ইলেকশন কমিশনকে যেন সুপ্রিম কোর্ট নির্দেশ দেন যে একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হোক, যেখানে যাদের নাম উঠেছে তারা যাতে ভোটটা দিতে পারেন এমন একটা ব্যবস্থা করা হোক। তারপরে 2026 সালে তারা ভোটটা দিতে পারবেন, আপনারা বুঝতে পারছেন, যাদের নাম উঠে গিয়েছে। এইবার ইলেকশন কমিশন এর পাল্টা জবাব দিতে গিয়ে কিন্তু বুঝিয়ে দেন যে এমনটা হবে না, এমনটা করা সম্ভব নয়, কারণ ইলেকশন কমিশন বলছেন যে এটা একটা অনগোয়িং প্রসেস, এটা দীর্ঘকাল ধরে চলে আসছে। সুতরাং এই যে প্রথম দফার ভোটটা হবে তার জন্য 6 তারিখ পর্যন্ত নাম নেওয়া হয়েছে, মানে 6 তারিখের মধ্যেই সেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে তো নতুন করে কোনো কিছু সংযোজন করা যাবে না, ইলেকশন কমিশন এমনটাই বলছেন। আরও বলছেন যে আমরা দ্বিতীয় দফা, আপনারা জানেন প্রথম দফা গেল, দ্বিতীয় দফা কিন্তু 9 তারিখ পর্যন্ত জমা নেওয়া হয়েছিল, তাহলে 9 তারিখে কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে এই দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা সেটা। তাহলে আপনি নতুন করে কোনো কিছু আর যুক্ত করতে পারছেন না। তখন সুপ্রিম কোর্টের যে বিচারপতি তিনি বলছেন আপনাদের তো সেই 142 ধারা আপনি জারি করতে পারেন, মানে আর্টিকেল 142 আপনি যদি ব্যবহার করেন। এবার যখন বিচারপতি এই 142 ধারার কথা বলছেন তখন আমাদের বুঝে নিতে হবে যে ট্রাইব্যুনালে যাদের নাম উঠতে চলেছে তারা ভোট দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে 2026 সালের তাদের ভোট দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু ভীষণভাবে এখন সংশয়ের মুখে এসে দাঁড়িয়েছে, অন্তত না বললেই চলে। আগামীতে কি হয় সেটা আপনাদের সামনে অবশ্যই রাখার চেষ্টা করব যখন এই ধরনের কোনো খবর উঠে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরকে কেন্দ্র করে কিছুটা বাজার গরম করার হয়তো চেষ্টা করছেন। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হবে, আপনারা ভয় পাবেন না। 4 তারিখে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হবে তার 1 মাসের মধ্যে আমরা কিন্তু ভোটাধিকার আপনাদের ফিরিয়ে দেব। এই যে কথা, এই কথাতেও কিন্তু ইলেকশন কমিশনের হয়তো অ্যাকশন নেওয়াটা উচিত, কারণ উনি কেন্দ্র সরকার গঠন করছেন, এটা তো একটা বাচ্চাও বুঝতে পারবেন, ওনার ক্ষমতা রয়েছে ভোটাধিকার দিয়ে দেওয়ার। ভারতবর্ষ একটা দেশ, সেই দেশের অন্তর্গত অনেকগুলো রাজ্য রয়েছে, রাজ্যের ক্ষমতা সীমিত থাকে। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গও একটা রাজ্য, রাজ্য কি দেশের ভূমিকা পালন করতে পারে? রাজ্যের নির্বাচন কমিশন কি দেশের নির্বাচন কমিশনের থেকেও বড় হয়ে যাবে? সুতরাং নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন ঘোষণা করে দিয়েছে যে এসআইআর করা হয়েছে, যাদের নাম বাদ গিয়েছে, যাদের নাম বাই মিস্টেক বাদ গিয়েছে বা যাদের ডকুমেন্টস জেনুইন রয়েছে তাদের নাম নিশ্চিতভাবে তোলা হবে। 2002 সালের লিস্টে যারা ছিলেন তাদের নাম তোলা হবে। বিচলিত হবেন না, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। আমি আপনাদের কাছে আবেদন অনুরোধ রেখে যাচ্ছি, 4 মে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে, জ্ঞানেশ কুমার ফিনিশ, জ্ঞানেশ কুমার ভ্যানিশ, তারপর 1 মাসের মধ্যে আপনাদের ভোটাধিকার মমতা ব্যানার্জির সরকার ফিরিয়ে দেবে। এটা আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। কেউ বিচলিত হবেন না, কেউ ভয় পাবেন না। আমাদের এটা নির্বাচনী ইস্তাহারে নেই, কিন্তু আমাদের মনের ভিতর রয়েছে। মানুষ যতদিন বাংলায় আছে নিশ্চিন্তে থাকবেন। সুতরাং এই যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, সেটাকে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই আপনারা জানেন যে ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করছেন। শুরুতে বললেন যে এসআইআরে একটি নাম যদি বাদ যায়
তবে আমরা একেবারে ওই লক্ষাধিক লোক নিয়ে ওই দিল্লি টিল্লি চলে যেতে পারি, সেখানে গিয়ে আমরা ধর্ণা দেব। তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস, তাদের নেতারা প্রথমে গিয়ে SIR এর ফর্ম ফিল আপ করছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের নৈতিকতা। যেমন কুকুর তার তেমন মুখ, আপনাদের আগের দিনও বলছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সাঙ্গপাঙ্গরা বিভিন্ন রকমভাবে উস্কানি দিচ্ছেন যে 4 তারিখের পরে তাদের কাছ থেকে হিসেব নেওয়া হবে। সেই একই রকম ফর্মে কিন্তু এখন চলে এসেছেন প্রধানমন্ত্রী স্বয়ং এবং অমিত শাহজি। তারাও হুমকি দিতে শুরু করে দিয়েছেন যে আপনারাও ভাগতে ফিরেঙ্গে, যদি বিজেপি জিতে যায় তবে আপনারাও ভাগতে ফিরেঙ্গে। যতই বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই বিজেপি, তৃণমূল, CPIM, কংগ্রেস সকলে কিন্তু প্রচারের মাত্রা বাড়াচ্ছে। ব্যতিক্রম কিছু হয়নি বিজেপির ক্ষেত্রেও। এই ধরুন বাড়িতে বাড়িতে বিজেপি এই ধরনের কিছু সংখ্যা, এই ধরুন এখানে লেখা রয়েছে ফেব্রুয়ারি, মানে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের একটা সংখ্যা যেটা তারা সমস্ত বাড়ি বাড়িতে গিয়ে কিন্তু দিয়ে দিচ্ছেন। তো এখানে লেখা রয়েছে কমল বার্তা, আর লেখা রয়েছে পশ্চিমবঙ্গ, নিচে লেখা রয়েছে যে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি। আর এর মধ্যে অনেকগুলো প্রায় পাতা রয়েছে। প্রথম পাতাতে দেখতে পাচ্ছেন আপনারা সেই সুকান্ত মজুমদার থেকে নরেন্দ্র মোদীজি এবং সেই নীতিন নবীন যিনি নতুন সভাপতি হয়েছেন, এর পাশাপাশি সেই এখানকার যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এইভাবে এত বড় একটা কিন্তু করা হয়েছে। এখানে অনেকগুলো ছবি কিন্তু আপনারা দেখতে পাবেন। এই ধরনের বাড়িতে বাড়িতে কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিজেপির প্রচারের মাধ্যম। আরও যদি আপনাদের দেখাই, এই যে এই ধরনের কিছু লিফলেট, সেগুলো কিন্তু বিলি করা হচ্ছে। এখানে লেখা রয়েছে বাঁচতে চাই বিজেপি তাই, পুরো বিস্তারিতভাবে সব লেখা রয়েছে। আর এ পাশে রয়েছে এবার বিজেপি সরকার। এই যে লিফলেটগুলো, এইগুলো কিন্তু বিলি করা হয়ে থাকে প্রতিবারই। এর মধ্যে নতুন কিছু নেই, কিন্তু নতুন যেটা লক্ষ্য করা গেল সেটা দোকানে দোকানে বিজেপিরা কী দিচ্ছে সেটা দেখলে আপনারা একটু অবাক হবেন। এই যে একটা ক্যালেন্ডারের মতো করে বিজেপি কিন্তু প্রতিটি দোকানে বিলি করে বেড়াচ্ছে। তাদেরকে নির্বাচনী প্রচারে তারা এটা নতুন একটা ট্যাকটিক্স বলতে পারেন, সেটা ব্যবহার করতে শুরু করেছেন। এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পশ্চিমবঙ্গের যে মনীষী তাদের কিন্তু ছবি দেওয়া রয়েছে। বারংবার বলা হয়ে থাকে যে বিজেপি একটি বহিরাগত দল, তাই বিজেপি বহিরাগত নয় সেটা এস্টাবলিশ করতে বিজেপিও তার নতুন পন্থা কিন্তু অবলম্বন করছে। দেখুন বিদ্যাসাগর থেকে শুরু করে রামকৃষ্ণদেব, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি এবং শ্যামাপ্রসাদ মুখার্জি সকলেই রয়েছেন। তার নিচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গে এবার বিজেপি সরকার এবং শুভ বঙ্গাব্দ পয়লা বৈশাখ 1433। এই যে বাংলার প্রতি তাদের যে আস্থা সেটা তারা বোঝানোর জন্য এই রকম ধরনের ক্যালেন্ডার কিন্তু বিলি করছেন। বর্তমানে দাঁড়িয়ে এটাই তাদের প্রচারের মাধ্যম। আর লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে পুরো ক্যালেন্ডার জুড়ে কিন্তু বাংলায় লেখা রয়েছে। এখানে চৈত্র থেকে শুরু করে বৈশাখ সমস্ত বাংলা মাসের দেওয়া রয়েছে, কোনো ইংরেজির কিন্তু বালাই নেই। আপনাদের সামনে সেটা বিস্তারিতভাবে রাখলাম। এই হচ্ছে পুরো ক্যালেন্ডার। বিজেপি তাদের প্রচার কার্য কিন্তু এভাবেই চালাচ্ছেন। আগামী ভবিষ্যতে কি হয় সেটা না হয় পরবর্তীতে দেখা যাবে, কিন্তু এই যে নতুন রকমের বিভিন্ন যে প্রচারের মাধ্যম, এইগুলো দেখে আপনারা কি মনে করছেন যে বিজেপি এতে কি ফায়দা তুলতে পারবে, সেটা নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এই প্রতিবেদনটি এতটুকু রাখছি, আবারও আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ।